সময়। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব হার্ট অ্যাটাক নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার কাজী নজরুল ইসলাম। তিনি বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার কাজী নজরুল ইসলাম একজন স্বনামধন্য হৃদরোগ চিকিৎসক। বরগুনার মানুষ তিনি। 1969 সালের 4 জুলাই পাথরঘাটা থানার জালিয়াঘাটা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই চিকিৎসক। ডাক্তার কাজী নজরুল ইসলাম বাহুবলের পুঁথিছড়ি প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তীতে সরকারি ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তৎপরবর্তীতে কার্ডিওলজি চিকিৎসায় বিভিন্ন পর্যায়ে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের দক্ষতা প্রমাণে সক্ষম হন। বরগুনা আমতলী থানা স্বাস্থ্য কমপ্লেক্স দিয়ে চাকরি জীবন শুরু করে নরসিংদী, পলাশ, মনোহরদী থানা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভুয়াপুরে চিকিৎসা সেবা দিয়েছেন। ঢাকাতে এসে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালেও কিছু সময় ছিলেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগে কর্মরত আছেন। শুধু চিকিৎসা সেবাই নয়, তিনি কার্ডিয়াক বিষয়ক বই লিখেও সুনাম অর্জন করেছেন। লেখালেখির প্রতি এখনও প্রচণ্ড রকমের আগ্রহ রয়েছে তার। কার্ডিয়াক চিকিৎসায় আরও সাফল্য আসবে সে প্রত্যাশাও রয়েছে তার। আজীবন স্বাস্থ্য সেবায় তাড়িত থাকবার প্রত্যয় ব্যক্ত করেন রোগী বান্ধবী চিকিৎসক ডাক্তার কাজী নজরুল ইসলাম। ডাক্তার নজরুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকেও স্বাগতম। প্রথমে আপনার যে বিষয়ে আমার জানতে চাওয়া, হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাক বলতে আমরা বুঝি যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এটা দুই ধরনের হতে পারে, যেমন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অ্যান্ড নন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে হয় কি, রোগীর হার্টের নালিতে রক্ত চর্বি জমে নালি বন্ধ করে যায়। বন্ধ করে দিলে সে পর্যাপ্ত অক্সিজেন পায় না, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এবং এই রক্ত চলাচল যদি আপনি পুনরায় শুরু না করতে পারেন, তাহলে হৃৎপিণ্ডের মাংসপেশি মারা যেতে পারে। এই জন্য এই রক্ত চলাচল পুনরায় শুরু করার জন্য আমরা চেষ্টা করি। তখন ইসিজিতে দেখা যায় যে ইসিজি করলে এসটি এলিভেটেড পাওয়া যায়, এবং আমরা ব্লাডের একটা এনজাইম কার্ডিয়াক টোপোনিন করলে দেখা যায় টোপোনিন অনেক এলিভেটেড হয়। এটাকে আমরা তখন এই ক্ষেত্রে রোগীর বুকে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। একে বলি আমরা এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আগে আমাদের একটা ধারণা ছিল যে বয়স্কদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হয়, কিন্তু ইদানিংকালে আমরা দেখি যে অল্প বয়স্কদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক আপনারা পাচ্ছেন। এতে আমি জানতে চাই যে আসলে কারা ঝুঁকিতে থাকে এই হার্ট অ্যাটাকে? কিছু কিছু ফ্যাক্টর আছে যে অল্প বয়সে হার্ট অ্যাটাক হওয়ার জন্য প্রোটিন সি, প্রোটিন এস, তারপরে হিমোসিস্টিন। আবার হার্ট অ্যাটাকের জন্য কিছু নন মডিফাইয়েবল ফ্যাক্টর আছে, যেমন যে অনেকদিন যদি সিগারেট খায়, যে ডায়াবেটিস আছে, প্রেশার আছে, যার অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খায়, যার রক্ত অতিরিক্ত চর্বি থাকে, যার সিডেন্টারি লাইফস্টাইল লিড করে, যে হাঁটাচলা করে না, বয়স বাড়লে হতে পারে, হিস্ট্রি অফ করোনারি আর্টারি ডিজিজ ফ্যামিলিগতভাবে যদি থাকে। এবং এই রিস্ক ফ্যাক্টরের মধ্যে দেখা যায় যে যাদের হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, তাদের দেখা যায় যে তারা যাতে ঠিকমতো কন্ট্রোল না করতে পারে, দেখা যায় যে এই হাইপারটেনশন ডায়াবেটিস থেকে তার ব্রেন হেমোরেজ হতে পারে, ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ হতে পারে, চোখে হতে পারে ইন্ট্রাঅকুলার হেমোরেজ হতে পারে, আপনার হার্টে অ্যাকুট হার্ট ফেলিওর হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফেকশন নিয়ে আসতে পারে, এবং অ্যাকুট কিডনি শাটডাউন হয়ে যেতে পারে, পেরিফেরাল আর্টারিগুলো শুকিয়ে যেতে পারে। এই রিস্ক ফ্যাক্টর যেগুলো থাকে এগুলা সাধারণত সবার জন্য দায়ী। এই হার্ট অ্যাটাকের যে লক্ষণগুলো আমরা আসলে বুঝতে পারি কিভাবে যে তার হার্ট অ্যাটাক হয়েছে? হার্ট অ্যাটাকের লক্ষণ আপনি বুঝতে পারবেন যে রোগী প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে আসে। অনেক সময় যে দেখা যায় যে রোগীর মাথা ঝিমঝিম করে, অজ্ঞান হয়ে যায়, এবং এই ব্যথাটা সেন্ট্রাল চেস্ট পেনটা অনেক সময় দেখা যায় গলায় উঠে, হাতে যায়, পিছনে যায়, এবং অনেক সময় রোগীকে কার্ডিয়াক অ্যারেস্ট, কার্ডিওজনিক হঠাৎ অজ্ঞান হয়ে যায়, কার্ডিওজনিক শক, অনেক সময় শ্বাসকষ্ট নিয়েও পর্যন্ত রোগী আমাদের কাছে আসতে পারে। তখন আমরা এই সিমটমগুলো দেখে আমরা বুঝতে পারি যে হার্ট অ্যাটাক হয়েছে। আপনাদের অনেক সময় আপনারা বলেন যে গোল্ডেন টাইম একটা ফ্রেম বলেন, তো এই সিমটমগুলো তাকে ঘরে বসে কি করা উচিত? ঘরে বসে যদি কেউ এরকম সিমটম দেখে যে এরকম হয়েছে, তাহলে সে বাসায় না থাকে অতি দ্রুত সময়ে তার গ্রামে থাকুক, উপজেলায় থাকুক, জেলায় থাকুক, যে কোনো একটা হসপিটালে তার চলে যাওয়া উচিত। চলে যাওয়ার পরে ওই হসপিটালে যে থাকবেন সে তার প্রথমে একটা ইসিজি করবেন।
ইসিজি করেই যে সে বুঝতে পারবেন যে হার্ট অ্যাটাক হয়েছে, কারণ হলো আমরা বলি ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট পারসন, সে একজন নার্স হতে পারে, ডাক্তার হতে পারে, যে ইসিজি বুঝে। সে তখন যদি বুঝতে পারে যে তার এসটি এলিভেশন হয়েছে বা হার্ট অ্যাটাক হয়েছে, তখন সে কী করে, তাকে 4টা অ্যাসপ্রিন, আমরা বলি যে কামরিয়ে খাবেন, এটা বলে প্রমাণ স্ট্রেপ্টোকাইনেস, 4টা ক্লোপিডোগ্রেল, এটা আমরা খেতে বলি, এবং 80 মিলিগ্রাম অ্যাট্রোবাস্টাটিন অথবা 40 মিলিগ্রাম রসুবাস্টাটিন আমরা খেতে বলি, সাথে একটা গ্যাস্ট্রিক আলসারের ওষুধ খেতে বলি। এবং ব্যথা কমানোর জন্য ওখান থেকে বলা হয় যে একটা হাফ প্যাথেডিন অথবা সাথে অ্যান্টিমিটিক দিয়ে, এবং আজকাল দেখেন আপনার উপজেলায় জেলা পর্যায়েও আপনার দেখা যায় অ্যানক্সোবারিন পাওয়া যায়। অ্যানক্সোবারিন 60 মিলিগ্রাম আইবি দিয়ে, অনেক সময় টেনিকটেপেলেসও অনেক সময় যদি গ্রামে পাওয়া যায়, এটা খুব দ্রুত কাজ করে এবং খুব অল্প সময়ের মধ্যে দেওয়া যায়। দেখা যায় আপনি টেনিকটেপেলেস 5 to 10 সেকেন্ডের মধ্যে দিয়ে দিতে পারবেন। দিয়ে আপনার প্রাইমারি কাজ হলো যে আপনাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে অক্সিজেন দিয়ে নিয়ারেস্ট কোনো প্রাইমারি টার্সিয়ারি কেয়ার, যেখানে সে বেস্ট চিকিৎসা পাবে, এটাকে পাঠানো। এরকম জায়গায় যদি কোনো মেডিকেল কলেজ হয় অথবা স্পেশালাইজড হসপিটাল হয়, তখন ডাক্তাররা প্রথমে যদি তার ক্যাথল্যাব ফেসিলিটিতে থাকে, সে যদি 90 মিনিটের মধ্যে আসে, তখন তার প্রথম কাজ হয়ে যায় স্টিলিভেটেড এমআই ক্ষেত্রে প্রাইমারি পিসিআই করে দেওয়া। আমরা কি চেষ্টা করি, রুগীর মায়োকার্ডিয়াল ড্যামেজ যত তাড়াতাড়ি আমরা ফিরিয়ে আনতে পারি, তত আমরা রুগীকে ক্যাথল্যাব নিয়ে আমরা এনজিওগ্রাম করে তাকে ওইখানে একটা তার ঢুকানো হয়, একটা বেলুন দিয়ে হাটে ওই স্ট্যান্ডটা ওইখানে নরম থাকে, স্ট্যান্ড বসায় চলে আসি। তখন আমরা তার রুগী ব্লাড ফ্লো সেই আগের মতো হয়ে যায়, প্রায় 90 থেকে 98%, এবং সে আগের জীবনেও মোটামুটি ফিরে যেতে পারে। তার মানে আপনি বলছেন যে আসলে যত দ্রুত সম্ভব তাকে একটা টার্সিয়ারি হসপিটাল, মানে যেখানে আপনার ক্যাথ ল্যাব আছে, সেই জায়গাটা তাকে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুগীরা এই যে প্রাইমারি পিসিআই যেটা এটা এফোর্ড করতে পারে না, তার জন্য আমাদের চয়েস আছে যে আপনি স্ট্রেপ্টোকাইনেস, যেটা দাম একটু কম 3-4 হাজার টাকা, বা অথবা টেনিকটেপেলেস, যেটার দাম ধরেন একটু বেশি 50,000 টাকা, ওই ঔষধের উপর রেখে তাকে পরবর্তীতে হাসপাতালে রেখে 5 দিন পর ডিসচার্জ করে 21 দিন পর বা নির্দিষ্ট একটা সময় পর তাকে এসে এনজিওগ্রাম করাতে আমরা বলি। তাহলে মানে সবাই তো প্রাইমারি পিসিআর এফোর্ড করতে পারে না, আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে, তাদের জন্য এরকম সেন্টার। প্রাইমারি পিসিআই বলতে আপনি কি বোঝাচ্ছেন? প্রাইমারি পিসিআই হলো যে একটা মানে টাইম ফ্রেমের মধ্যে আমরা করে থাকি। এই রোগীর প্রাইমারি পিসিআই করার প্রথম উদ্দেশ্য হলো যে রোগীর মায়োকার্ডিয়াল ড্যামেজ যত দ্রুত আসবে তত দ্রুত আমরা কমাতে পারবো। প্রাইমারি পিসিআই যে রোগীদের করা হয় তাদের দেখা যায় যে টিমি ফ্লো 3 অর্থাৎ 90 থেকে 98% ব্লাড ফ্লো চলে আসে এবং তার মায়োকার্ডিয়াল ড্যামেজ অনেক কম হয়। আবার দেখা যায় যে তার প্রাইমারি পিসিআই যার করা থাকে তার বারবার রিপিটেড হসপিটালাইজেশন করতে হয় না, তার মর্টালিটি 2 to 4% কমে যায়, 2 to 4% কমে যায়, এবং তার অ্যাকুট হার্ট ফেলিওরের অসুবিধা কমে যায়। তার প্রাইমারি পিসিআই করলে যে ছোটো ছোটো ভেসেল আছে এইগুলো আমি রিস্টার্ট করে দিলে তার সার্কুলেশনটা মোটামুটি মানে সম্পূর্ণ হয়ে যায়। তবে দেখা যায় যে প্রাইমারি পিসিআই করে আমরা এই সুবিধাগুলো নিতে পারি, এবং প্রাইমারি পিসিআই আমরা যদি করি পেশেন্টটাকে কিন্তু আমি তার আগের লাইফস্টাইলে নিয়ে যেতে পারি, তার ফলো আপও কম লাগবে, তার রিপিটেড হসপিটালাইজেশন লাগবে না, তার পরবর্তী যে কমপ্লিকেশনগুলো এই কমপ্লিকেশনগুলো কম হবে এবং সে খুব ভালো থাকবে। কিন্তু দেরিতে নিয়ে আসলে আমরা এই সুযোগ সুবিধাগুলো দিতে পারি না। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজিন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। এই প্রাইমারি ছাড়া আর অন্য কোন পিসিআই পদ্ধতি আছে? আমরা 5 দিন হাসপাতালে তাকে অ্যানক্সোবারিন দিয়ে রেখার পরে প্রপার মেডিসিন দেওয়ার পরে পেশেন্টটা সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে আমরা 21 দিন পরে আসতে বলি। 21 দিন পর আসতে বলে তার পরীক্ষা নিরীক্ষা করানো দরকার, ওগুলো করে আমরা 21 দিন পর তাকে এনজিওগ্রাম করি। এনজিওগ্রাম করার পরে আমরা দেখি যে তার কোথায় কোথায় ব্লক আছে, যদি তার কোনো থ্রম্বাস বার্ডেন না থাকে, তার না থাকে, তবে 21 দিন বা 1 মাসের মধ্যে আসলে আমরা যে সুবিধাটা পাই যে তখন তার থ্রম্বাসটা নরম হয়ে যায়, মিশে যায়, আমরা রিং পরাতে পারি। কিন্তু কেউ যদি 2-3 মাস 4 মাস 5 মাস আসে তখন ওই রক্ত যে জমাট বাঁধা ওইটা ইটের মতো শক্ত হয়ে যায়, তখন হয় কি যে ওইটা ক্রস করে আর ওয়্যার যায় না, বেলুন যায় না, আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়।
মানে সিটিও 3 মাসের পর অনেক সময় কর্নিক টোটাল অক্লুশন হয়ে যেতে পারে। আমরা যদি রিং বসানোর অবস্থা না থাকে তখন আমরা বলি আপনারা বাইপাসে যাবেন, কেননা আমরা যদি এলইডি কোনো স্ট্যান্ডেবল থাকে এবং স্ট্যান্ডেবল থাকে প্রাইমারি প্রথম অপশন হলে আপনি রিং বসানো। কার্ডিয়াক অ্যারেস্টটা কি, আমরা কখন বলবো কার্ডিয়াক অ্যারেস্ট? আপনি জানেন যে আমাদের তামিম বা বড় বড় অনেক লোকজন এই কার্ডিয়াক অ্যারেস্টে হয়েছিল। কার্ডিয়াক অ্যারেস্টে কী হয় যে সাডেনলি তার হার্টবিট স্টপ হয়ে যায়, এবং স্টপ হয়ে গেলে তখন তার যে রক্ত চলাচল করে ব্রেন এবং অন্যান্য জায়গায় যদি রক্তটা দিবে সেই রক্তটা দিতে পারে না, হার্ট পাম্প কম করে এবং একসময় স্টপ হয়ে থেমে যায়। থেমে গেলে তাকে সিপিআর দিয়ে তাকে আনতে হয়। এটার লক্ষণ কি, যে হঠাৎ রুগীটা অজ্ঞান হয়ে যায়। রুগীর আমরা পালস যদি দেখি পালস পাই না, তার যদি শ্বাস প্রশ্বাস কান লাগায় দেখি শ্বাস প্রশ্বাস নিতে পারি না। সেক্ষেত্রে আপনাকে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে বাঁচানোর উপায় হলো কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। এটা আসলে কার্ডিয়াক অ্যারেস্ট হলো একটা ইলেকট্রিক্যাল অ্যাবনর্মালিটি, হার্ট স্টপ টু বিটটা করে। আর হার্ট অ্যাটাক হলো যে তার ব্লাড ফ্লোর সমস্যা হয়ে থাকে। অনেক সময় হার্ট অ্যাটাক থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এখন কার্ডিয়াক অ্যারেস্ট হলে আপনাকে অবশ্যই সিপিআর দিয়ে তাকে বাঁচাতে পারলে বা আপনি নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে পারলে এবং প্রপার মেডিকেল পার্সোনালের কাছে যদি আপনি তুলে দিতে পারেন, ওই রুগীকে অবশ্যই আপনি বাঁচাতে পারবেন। কিন্তু আমাদের দেশে এই সিপিআর সম্পর্কে ধারণাটা মানে খুবই নিম্ন। আমরা হাসপাতালে বা বাইরে যদি কেউ দেয় বলে রুগীকে আপনি মেরে ফেলছেন এটা সেটা, কিন্তু বাইরে দেখবেন যে একটা ক্লিনার যে কোনো লোক সিপিআর দিতে পারে, ওদের ডিফিব্রিলেটর মেশিন থাকে। আমরা যদি একটু সিপিআর সম্পর্কে জানতে চাই, যে আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে দেখি রাস্তাঘাটে সিপিআর দিচ্ছে বিভিন্ন জায়গায়, এটা তাদের একটা ওরিয়েন্টেশন থাকে। কিন্তু এই সিপিআরটা আসলে কি, বা আমাদের এখানে কিভাবে আমরা আমাদের জনগণকে সচেতন করতে পারি সিপিআর নিয়ে? সিপিআর হলো আসলে একটা ইমার্জেন্সি ওয়ার্ক, যেটা আপনি দেখা যায় যে পেশেন্টের হার্ট বিট স্লো হয়ে গেছে, হার্ট বন্ধ হয়ে গেছে, তখন আপনাকে কি করতে হবে, মানে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। কার্ডিও মানে হার্ট, পালমোনারি মানে ফুসফুস। এই কার্ডিওপালমোনারি রিসাসিটেশন করে আমরা আমাদের যে মেজর অর্গান যেটা আছে ব্রেন এবং অন্যান্য অর্গানকে আপনি ফিরে না আসা পর্যন্ত এবং আপনি প্রপার মেডিকেল পার্সনের ফিরানো না পর্যন্ত আপনাকে সিপিআর দিতে হবে। এবং সিপিআরের মানে আমি আগেই বললাম যে কার্ডিও মানে হার্ট এবং পালমোনারি মানে ফুসফুস এবং রিসাসিটেশন মানে রিভাইভ, আবার ফিরিয়ে আনা। এখন সিপিআর দেওয়ার আমাদের উদ্দেশ্য হলো রুগীকে মানে আমি হার্ট লাংটাকে চালু রেখে তার ব্রেনে এবং তার অন্যান্য অর্গানে আমি যতক্ষণ পর্যন্ত হাসপাতালে না যাচ্ছি ততক্ষণে বাঁচিয়ে রাখা। আপনারা জানেন যে আমাদের ব্রেন সাধারণত 4 থেকে 6 মিনিট যদি অক্সিজেন না পায়, সার্কুলেশন না পায়, তখন ব্রেন ডেথ হয়ে যায়। এবং সে ব্রেন ডেথ হয়ে গেলে আপনি যদি সিপিআর দেনও তাহলে ফুসফুস হার্ট কাজ করবে কিন্তু ব্রেন আর কাজ করে না, তখন ব্রেন ডেথ হয়ে যায়। তখন আমরা বলি যে ভেজিটেটিভ স্টেজে সে বেঁচে থাকে। এইটা তার জন্য খুবই খুবই কষ্টকর। এবং সিপিআর আসলে আমরা কিভাবে বিদেশে দেখা যায় যে একটা ক্লিনার যে কোনো লোক সিপিআর দিচ্ছে, ডিফিব্রিলেটর মেশিন তাদের আছে, তারা ওই ওরিয়েন্টেড। কিন্তু আমরা এই সিপিআরটা আসলে খুবই একটা সহজ জিনিস। আপনাকে যদি একটু ওরিয়েন্টেশন করেন মানুষকে, তা দেখবেন আপনি উপকার করতে পারবেন। সিপিআরে কী করি আমরা, সিপিআরে আমাদের যে হার্ট আছে, হার্টের চেয়ে সেন্ট্রাল যেটা পোর্শন, সেন্ট্রাল পোর্শনে আমরা বাম হাতের উপরে ডান হাতটা করার পরে আমরা হার্টটাকে এমনভাবে প্রেস করব যাতে আমরা 2 ইঞ্চি পর্যন্ত ডেবে যাই। এবং প্রতি মিনিটে আপনাকে 1 থেকে 100 বিট বা 120 পর্যন্ত আপনাকে প্রেস করতে হবে। এবং দেখা যায় যে হাসপাতালে যারা অ্যারেস্টে যায়, আমরা ক্রাশ কাট অথবা শক্ত কিছুর উপরে করি। এবং বাইরে যখন করবেন আপনারা, তখন আপনাকে বেডে থাকলে বেড থেকে নিচে নামাতে হবে, রাস্তা থাকলে শক্ত কিছুর উপরে করতে হবে। এবং সিপিআর দেওয়ার পরে আপনি যখন দেখবেন যে তার এই সার্কুলেশন ফিরে আসছে, তাকে পালস পাওয়া যাচ্ছে বা না পাওয়া গেলেও আপনি যতক্ষণ পর্যন্ত হাসপাতালে তাকে পৌঁছাতে না পারছেন ততক্ষণ পর্যন্ত দিবেন। এবং সিপিআর আরেকটাই হলো যে আমরা 30টা চাপ দেওয়ার পরে 2টা মাউথ টু ব্রিদিং করি 1 সেকেন্ডের জন্য 30 বার। এখন কেউ যদি এইটাও না পারে, শুধু যদি সে এইরকম চাপ দেয় এবং চাপতে চাপতে যদি সে মেডিকেলে নিয়ে যায়, তাহলেও কিন্তু রুগীরা বেঁচে যাবে, ওইটাও যদি না পারে। আর আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের যারা ইনফ্যান্ট, আপনার 1 হাত দিয়ে চাইল্ড 1 হাত দিয়ে করি এবং 1.5 ইঞ্চি পর্যন্ত তার নাপতে হয়। এবং যারা ইনফ্যান্ট একেবারে ছোটো বাচ্চা, তাদের 1 আঙ্গুল দেওয়া করে। এবং তাকে এইভাবেই তাকে হাসপাতাল পর্যন্ত বা
প্রপার ভেন্টিলেশন না দেওয়া পর্যন্ত বা প্রপার মেডিকেল পার্সনে না দেওয়া পর্যন্ত আপনি এই করতে হয়। এবং আমাদের একটা উদাহরণও আছে, আমাদের এক ছাত্র K61-এর, ও বাবাকে সিপিআর দিতে দিতে আমাদের ক্যাথল্যাবে নিয়ে আসছে এবং আমরা তাকে ক্যাথল্যাবে নিয়ে প্রাইমারি পিছিয়ে করার পর সে বেঁচে গেছে। তো আপনার জীবনটা এই সিপিআরের উপর দিয়ে কিন্তু আপনি বেঁচে যেতে পারেন। এই জন্য আমাদের যারা দেশে আছে মানে সবাইকে সিপিআর সম্পর্কে একটা ওরিয়েন্টেশন খুবই জরুরি। সেক্ষেত্রে তো আমাদের একটা সচেতনতামূলক মানে প্রচারণা প্রয়োজন আছে সিপিআর নিয়ে। কারণ যেমন অনেক ধারণা আছে, যেমন অনেক গ্রামে গঞ্জে বা অনেক চিকিৎসক তার চেম্বারে যদি সিপিআর প্রদান করে তাহলে কিন্তু তার রুগীর তার যে স্বজনরা তারা কিন্তু বলে যে রুগীটা ভালোই ছিল কিন্তু রুগীটা চেপে মেরে ফেলল, এরকম একটা ধারণা কিন্তু আছে। সেখানে আপনি কিছু বলবেন কিনা? একটা উদাহরণই মানুষকে দিতে পারি যে দেখেন তামিম কিন্তু অনেকক্ষণ আমরা সিপিআরে সাইকেল আপনি 5টা পর্যন্তই করতে পারবেন না, আপনি যতক্ষণ পর্যন্ত হাসপাতালে না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি চালাতে পারবেন। এটা আমরা সবাই যদি জানি, যেমন তামিমের উদাহরণ দিয়ে যদি আমরা বিভিন্ন মিডিয়া যেগুলো আছে সেগুলোতে যদি আমরা একটা ডকুমেন্টারি আধা ঘন্টা বা 15 মিনিট আপনি যদি প্রতিদিন প্রচার করে মানুষকে সচেতন করতে পারেন যে এই সিপিআরটা হলো মানুষকে মারার জন্য না, এটা একটা জীবন রক্ষাকারী জিনিস। আর একটা হলো আমাদের যারা ডাক্তার পার্সোনাল আছে, আপনি যে উপজেলা, গ্রামগঞ্জ, জেলা, টার্সিয়ারি হসপিটালে, এটা সবাই আমাদের ডাক্তাররা সিপিআর জানে। কারণ সিপিআর একটা সোজা জিনিস, আপনার মিনিটে 120 বার থেকে 20 বার আপনাকে চাপ দিতে হবে এবং জোরে দিতে হবে এবং 2 ইঞ্চি পর্যন্ত ডাবতে হবে। আর মাউথ টু ব্রিদিং যদি আপনি নাও দিতে পারেন, এইটুকু যদি দিতে পারেন, এবং সেক্ষেত্রে আমাদের জেলা, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে অনেক ডাক্তার আছেন, তারা যদি স্কুল থেকে আরম্ভ করে, কলেজ থেকে আরম্ভ করে, অফিস থেকে আরম্ভ করে বা পাবলিক প্লেসেও যদি একটু দেখিয়ে দেয়, তাহলে যে তাদের এই যে পুরানো যে ধারণাটা, তারা যে পুরানো ধারণাটা থেকে ফিরে আসবে এবং আমাদের দেশের অনেক অনেক জীবন তারা মানে বেঁচে যাবে। এবং এই অন্য কাজ না করার থেকে সিপিআর সম্পর্কে যদি আপনি একটু সব অফিস আদালত, তারপর স্কুল কলেজ, তারপর গ্রামেগঞ্জে এবং ডকুমেন্টারি প্রকাশ করতে পারেন, তাহলে আমাদের দেশে অনেক জীবন বেঁচে যাবে। নিশ্চয়ই আমরা সিপিআর এর মাধ্যমে কিন্তু লাইফ সেভিং একটা পদ্ধতি যেটা আমরা করতে পারি। কোন কোন সময় কিন্তু আমরা দেখি আপনাদের হসপিটালে যখন যায় তখন আপনারা একটা শক, একটা ডিসি শকের মতো দিয়ে থাকেন। এইটা হলো মেইন। আপনি যখন পৃথিবীর বিদেশে যেখানে আছে ওরা সিপিআর দেওয়ার সাথে সাথে ওরা তো ইসিজি করতে পারে না, ওদের ডিফিব্রিলেটর বিভিন্ন জনের ঝুলানো থাকে, তো ওরা করে কি একটা শক দিয়ে দেয়, যা হোক না কেন। এখন আমাদের এটা যদি ইলেকট্রিক্যাল সমস্যা, এটা অনেক সময় এরিথমিয়া, ভিটিবিএ থেকে হইতে পারে। আপনি দেওয়ার সাথে সাথে দেখেন না সিনেমা অনেক সময় দেখছেন যে সে উঠে দাঁড়াইছে। তো এই আমরা সাধারণত আমাদের সিসিউ, আইসিউ বা অন্যান্য যেখানে আছে ওইখানে আমরা শক দিয়ে থাকি। সিপিআর দেওয়ার পরে যখনই আমরা ইসিজিটা দেখব তখনও যদি তার এরিথমিয়া দেখি, আমি যদি তার সাথে সাথে শক দিয়ে দিই, সে কিন্তু সে বেঁচে যাবে। তারপর আমি তাকে মনিটর করে পরবর্তীতে আমরা তার কি করব সেটা অ্যাসেস করে আমি রুগীটা বাঁচাতে পারি। তার মানে আমরা আসলে দেখছি যে আসলে একটা দক্ষ হ্যান্ডে যদি রুগীটাকে হ্যান্ডেল করা হয়, একটা মৃত্যুর পথে রুগীকে কিন্তু ফেরানো সম্ভব। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হলো এটা জানানো এবং একটু ট্রেনিং দেওয়া, সঠিক পদ্ধতিতে এবং সবাইকে একটু সচেতন করা। এবং এটা মানে রুগীকে বাঁচানো খুব কিন্তু কঠিন না। আপনার মানুষে তো মানুষই করে, আপনি একটু বুকের উপরে জোরে চাপবেন এবং 2 ইঞ্চি ডেবে যাবে এবং মিনিটে 100 থেকে 120 বার যাবে, এটা খুব কঠিন কিছু না। এবং আমাদের দেশে ধরেন ডিফিব্রিলেটর আমরা পাবো না, কিন্তু এখান থেকেও আমরা অনেক লাইফ সেভ করতে পারি যদি আমরা জনগণকে সচেতন করতে পারি। এটা আমাদের আসলে ডাক্তারদের, আমাদের সরকারের, আমাদের বিভিন্ন সংস্থা সবাই এ ব্যাপারে এবং মিডিয়া সবাইকে এগিয়ে আসা উচিত। আমি মনে করি যে আমাদের ঢাকা মেডিকেলের আমাদের সিসিউ, পিসিসিউ এবং অন্যান্য বেড মিলিয়ে প্রায় 72টা সিট আছে। আমাদের এখানে মানে মর্নিং আওয়ারে আমরা প্রাইমারি পিসিআই এবং সিএজি, পেরিফেরাল পিসিআই, রেনাল এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, টেম্পোরারি পেসমেকার, পার্মানেন্ট পেসমেকার এবং সব ধরনের ডিভাইস এবং ভালভ বড় করানোর সব আমরা চিকিৎসা দিয়ে থাকি। এবং আমাদের অনেক সেন্টার আছে, অনেকের জানা না থাকলে আপনারা যদি আমাদের সময় মতো আমাদের কাছে বুঝতে পারেন। আমাদের বেডের স্বল্পতা আছে, আমাদের জিনিসপত্রের স্বল্পতা আছে, কিন্তু আপনারা আমাদের কাছে ঠিকমতো বুঝতে পারলে আমরা অবশ্যই আপনাকে ঠিকমতো সেবা দিতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ডক্টর নজরুল আমাদের সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, একজন হার্ট অ্যাটাকের রোগী, কার্ডিয়াক অ্যারেস্ট রোগী, তাদের জন্য সিপিআর অত্যন্ত জরুরি একটি বিষয়। চলুন আমরা সবাই সচেতন হই, এমন ক্ষেত্রে আমরা সিপিআর দেওয়ার ব্যবস্থা করি। দর্শক ভালো থাকুন, আপনার হার্টের যত্ন নিন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।